300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল 2024-25 অর্থ বছরের MSR সামগ্রিক ব্যয়ের পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008-এর সংশোধিত 2010 ও 2019-এর ছক মোতাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত অতিরিক্ত গ্রুপ ভিত্তিক দরপত্রের শর্ত অনুযায়ী সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরকৃত ও সিলগালাযুক্ত খামে আহ্বান করা হয়ে থাকে। সেক্ষেত্রে এবার 49টি শিডিউল জমা হয়েছে। তবে 2024-25 অর্থ বছরের দরপত্র নিয়ে উঠে আসে নানান রকমের অভিযোগ। দরপত্রের এই অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করতে ডেইলি তালাশ বিডি হাজির হয় নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে। কথা হয় হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল বাশারের সাথে। ধন্যবাদ আপনাকে। আমি 300 শয্যা বিশিষ্ট হসপিটাল এর তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবুল বাশার। আপনারা হসপিটালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাচ্ছেন। হসপিটাল 300 শয্যা বিশিষ্ট, কিন্তু এখন আলটিমেটলি শয্যা আসে 200, কারণ হসপিটালে একটা অংশ ভেঙে ফেলছে 500 শয্যা করার জন্য, যেটা কার্যক্রম চলমান। বর্তমানে 7 তলা বিশিষ্ট 7 তলা পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। আমরা ঈদের পরে 4 তলা পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করবে। সেক্ষেত্রে আমরা নতুন বিল্ডিং গেলে মানুষের স্বাস্থ্যসেবার পরিবেশ এবং স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে। কারণ এখন যে পুরান বিল্ডিংয়ে আমরা সেবা দিচ্ছি, এখানে আমাদের স্পেস অনেক কম। সব ডিপার্টমেন্ট, সব ডাক্তারকে আমরা বসাতে পারতেছি না, এবং আমাদের ওয়ার্ড স্যানিটেশন সবগুলোই পুরানো। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাও খুব কষ্টকর। আর রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অ্যাভারেজ প্রতি মাসে প্রায় 45,000 রোগী আসে। আর পার ডে আমাদের প্রায় 10টা অপারেশন হয় মেজর, আর মাইনর অপারেশনগুলো আমরা বাদই দিলাম, সেখানে অনেক অপারেশন হয়। আমরা এই রোগীর সেবা দিতে যেয়ে পুরানো স্ট্রাকচারে আমরা হিমশিম খাচ্ছি। তা আমরা নতুন স্ট্রাকচারে যখন আমরা যাব ঈদের পরপরই, একই সাথে আমাদের যদি জনবল সেই 85-এর 85 সালের জনবল, সেকাল থেকে অনেক জনবলে আমাদের রিটায়ার্ডে চলে গেছেন। সেই পদগুলো শূন্য আছে, সেই পদগুলো পূরণ করার আমরা চিন্তাভাবনা করছি। একই সাথে আমরা কার্যক্রম চলমান রাখছি। ঈদের পরপরই আমরা সেই নিয়োগে আমরা চলে যাব। সেক্ষেত্রে নতুন হসপিটাল এবং নতুন লোকবল নিয়োগ দিতে পারলে আমাদের স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে। আপনারা জানতে চাইছেন এই বছর দরপত্রের ব্যাপারে যে অভিযোগগুলো উঠছে বা এখন কী পরিস্থিতি, সেটা আমি এখানে প্রায় 4 বছর ধরে আছি। আমি দরপত্রগুলো স্বচ্ছতার সাথে সরকারি নিয়ম মেনেই করার চেষ্টা করি। এবছরও আমাদের দরপত্রের সঠিক টাইম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা এটা আহ্বান করি আমাদের জাতীয় পত্রিকায়। এটা দেখা যায় যে প্রায় 49টা শিডিউল পড়েছে এখানে এবং ডিসি অফিসে 2 জায়গায় বক্স ছিল। আমাদের এখানে নিরাপত্তা কর্মী যারা আমাদের সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, NHI, DGFI সবাই লোকজনই ওই দিন উপস্থিত ছিলেন, একদম ফার্স্ট টু লাস্ট। তাদের উপস্থিতি এখানে সবাই দরপত্র টেন্ডার ড্রপ করতে পারছেন। 49 ড্রপ হয়েছে। সেগুলো আমাদের দরপত্র যাচাই কমিটি যাচাই বাছাই করে অনুমোদনের জন্য আমরা ডিজি অফিসে পাঠিয়েছি। আপনারা জানেন বর্তমান যে বাংলাদেশ সরকারের যে প্রেক্ষাপট, সেখানে কিছু কিছু কাজে বিলম্বিত হচ্ছে। তা আমরা ডিজি অফিস থেকে ওই দিন শর্ট টাইমের ভিতরে আমরা অনুমোদনটা পেয়ে যাব। আশা করি এই সপ্তাহে, আমাদের যে 2 দিন আছে, এই সপ্তাহের ভিতরে আমরা অনুমোদনটা পেলে কারা কারা এই টেন্ডারে এলিজিবল, কারা কারা আমাদের মানে সামগ্রিক সরবরাহ করতে পারবেন, সেটা ডিজি স্যারের অনুমোদনের লিস্ট আমরা হাতে পাবো। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে জানাইতে পারবো। তবে দরপত্র টেন্ডার সাবমিট করার জন্য এখানে কোনো সমস্যা হয়নি। আমি জয়েন করার পর থেকে প্রতি বছরে দেখছি 10 থেকে 12টা শিডিউল পড়ে বা 15টা শিডিউল পড়ে সর্বোচ্চ। সেখানে এবছর কিন্তু 49টা শিডিউল পড়ছে। তা আমরা সরকারি সেই সমস্ত আইনকানুন মেনে টেন্ডারের যে নিয়মগুলো, সব নিয়ম ফলো করে আমরা এবছর কার্যক্রম শেষ করছি। বর্তমান যে প্রেক্ষাপট আমাদের বাংলাদেশে, যে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন, এই ক্ষেত্রে আমার বাইরে থেকে খুব একটা চাপ আমি ফিল করি না। আমি এখানে করোনা থেকে আসি। বেশিরভাগ লোকজনের সাথে আমার সুসম্পর্ক, আপনাদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক, আশেপাশে যারা এবং রোগীদের সাথেও অনেকেই আমাকে চিনে। আর এখানে আমি ইনশাল্লাহ কোনো চাপ ফিল করছি না। আর স্বাস্থ্যসেবার পরিবেশ সম্বন্ধে আপনারা যেটা জানতে পারছেন, আসলে স্বাস্থ্যসেবার পরিবেশ সম্বন্ধে আমিও খুশি না। আরও সুন্দর পরিবেশ স্বাস্থ্যসেবার জন্য দরকার। আমি আপ্রাণ চেষ্টা করি, কিন্তু এই ক্ষেত্রে আমার জনবলও কম। আবার দ্বিতীয় কথা, আমাদের যে রোগীরা তারাও কিন্তু সচেতন না। তারা একবার ওয়াশরুমে গেলে যে ওয়াশরুমটা পরবর্তী আরেকজনে ব্যবহার করবে সেরকম রেখে আসি, সেটা তারা করে না। কারণ প্রতিটা রোগী ওয়াশরুমে যাবে আর প্রতিবারে আমার কর্মী যে পরিষ্কার করবে, এটা আসলে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। আমি আমার পক্ষ থেকে চেষ্টা রাখি প্রতিদিন যাতে আমাদের ওয়াশরুম এবং আমাদের ফ্লোর, মেজ, রোগীদের বেড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
চাদর, রোগীর খাবারের মান, এগুলো যদি ঠিক থাকে আমি এবং আমাদের যারা সহকর্মী আছে সবাই চেষ্টা করে যাচ্ছি। তারপরও আসলে আপনাদের কথাটাই ঠিক যে পরিবেশ কিন্তু আসলে স্বাস্থ্যসেবার জন্য যেভাবে থাকা উচিত সেভাবে আসলে কিন্তু নাই। তার কারণ একটাই যে আমরা কেউই, রোগীরাও যেন সচেতন না, আর আমারও কিছু দুর্বলতা আছে, সেটা হলো আমার জনবলের অভাব। আর অ্যাম্বুলেন্স সেবা যেটা আপনারা বলছেন, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমার হসপিটালে 5টা অ্যাম্বুলেন্স আছে। এর মধ্যে একটা আছে আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটা আসলে রোগীরা একবার উঠলে আর উঠতে চায় না। কেন একটা দরজাটা যখন বন্ধ করা হয় তখন অজ্ঞান রোগী ছাড়া যে রোগীর জ্ঞান আছে সে রোগী আর থাকতে চায় না। যেমন আমার রাস্তার মাঝখানে এক রোগীকে নামাই দিয়ে অন্য গাড়িতে করে টাকা নিতে হয়েছে। ওই অ্যাম্বুলেন্সটার জন্য যে সেবার প্রয়োজন, ওখানে ভিতরে ডাক্তার থাকবে, নার্স থাকবে, অন্য স্টাফ থাকবে, আসলে ওই অতিরিক্ত জনবল আমার নেই। তারপর অ্যাম্বুলেন্সটা আমি চলমান আছে। আর অন্য 4টে অ্যাম্বুলেন্স আছে, 2টা আমাদের বিকেএমইএ থেকে আমাদের অনুদানপ্রাপ্ত, আর 2টা সরকারি। কিন্তু আমার ড্রাইভার আছে একজন। 2টা ড্রাইভারের পোস্ট, একটা পোস্ট খালি। একজন ড্রাইভার আছেন। একজন যখন ঢাকায় একটা রোগী নিয়ে যান, আপনার যানজটের ব্যাপারটা জানেন, তখন দেখা যায় 3-4 ঘন্টা হসপিটাল ড্রাইভার শূন্য থাকে। গাড়ি আমার 4টে আছে, কিন্তু আমার ড্রাইভার একজন। তো ড্রাইভারের যে শূন্য পোস্টটা সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করছি। ওই ড্রাইভার যদি চলে আসে সেক্ষেত্রে রোগীর অ্যাম্বুলেন্স সেবাটা আরও বাড়বে। সার্বিক পরিস্থিতি ওভারঅল আমি চেষ্টা রাখছি রোগীর সেবার জন্য। কারণ আমার সবসময় চিন্তাই থাকে এই হসপিটালটা আমার, নিজেই সবসময় মনে করি এই হসপিটালটা আমার। এখানে মানুষের যারা সেবা নিতে আসে তারা আমার আত্মীয়, এবং আত্মীয়দের সেবা করাই আমার আপ্রাণ চেষ্টা। সেটা হচ্ছে রোগীরা সরকারি যে ওষুধগুলি রোগীরা ঠিকমতো পাচ্ছে না, সেদিকে আপনাকে সুদৃষ্টি আছে কি? জি, আপনার এই ওষুধের ব্যাপারটা আপনাকে একটু বলি। সেটা হলো এই হসপিটালে গত বছর হচ্ছে এবছর প্রায় 40% রোগী বেড়ে গেছে। আপনার নারায়ণগঞ্জ শিল্প এরিয়া, এখানে প্রায় 1 কোটি জনগণের বসবাস। এখানে আমি গত মাসে 45,000 রোগীর সেবা দিয়েছি। কারণ যে পরিমাণ ওষুধ সরকার থেকে পাই, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বেশি আপনার 75% ওষুধ সরকারই পাঠায় এখানে, আর আমি কিছু ওষুধ কেনাকাটা করি। তো এই ওষুধ, এই 45,000 রোগীকে যদি আমি 1 পাতা করে ওষুধ দিই, তাহলে এখন 4.5 লাখ ওষুধ চলে যায় 1 মাসেই। তো গভর্নমেন্ট থেকে যে পরিমাণ বাজেট এখানে দেওয়া, আমি চেষ্টা করি 100% সেটা ইউটিলাইজ হোক। আর তারপরেও রোগীদের আসলে পুরো ওষুধটা আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। একটা রোগীর 5টা ওষুধ লাগলে সেখানে দেখা যাচ্ছে আমি 2টা বা 3টা দিতে পারি, বাকি 2টা তাকে কিনতে হচ্ছে। এটাই বাস্তবতা আসলে। যে স্বাস্থ্যসেবার যে বিষয়টা নিয়ে আপনি বললেন স্যার, সেখানে আপনি কি মনে করেন যে আপনাদের জনবল বাড়ালে সেই পরিবেশটা ঠিক হয়ে যাবে বা ঠিক হতে পারে, এরকম কি কোনো বিষয় আছে? জি, আমাদের যদি জনবল বাড়ে, একই সাথে আমরা যদি নতুন বিল্ডিংয়ে যেতে পারি, আপনারা জানেন এটা 500 বেড হয়ে যাবে, সেখানে আরও কিছু ডিপার্টমেন্টও ওপেন হবে, সেক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান বাড়বে। সিকিউরিটির কোনো ব্যাপার আছে? আমরা সিকিউরিটির খুব অভাব ফিল করি, কেন আমাদের নিরাপত্তা প্রহরী পোস্ট হলো 10 জন, সেখানে আছে 3 জন বোধ হয়, 7টা পোস্টই খালি। আর আমার এখানে আনসারের কোনো ব্যবস্থা আমি এখন করতে পারি নাই, কেন আনসারের সাথে আমি যোগাযোগ করেছিলাম, তারা তাদের থাকা, খাওয়া এবং রান্নাঘর, তাদের অফিস, তাদের অস্ত্র রাখার রুম, তারা যেভাবে দাবি করছেন সেই পরিমাণ স্ট্রাকচার আমি তাদেরকে দিতে পারি নাই। সেক্ষেত্রে আমি এখনও তাদের সাথে নেগোসিয়েশন দিতে পারি নাই আনসার নিয়োগের ক্ষেত্রে। এই শূন্যস্থানগুলো পূরণ করার ক্ষেত্রে এই কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আপনার গত মাসে আমি 11 জন কর্মী পেয়েছি মাতুয়াইল থেকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ট্রান্সফার অর্ডারের মাধ্যমে এখানে 11 জন কর্মী আসছেন। একই সাথে বাকিগুলো আনার জন্য, একই সাথে নিয়োগ দেওয়ার জন্য আমাদের জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্রের প্রয়োজন হয়, সেই ছাড়পত্র আনার জন্য চেষ্টা করে যাচ্ছি।